নমস্কার প্রত্যেক দর্শককে এই গুরুত্বপূর্ণ গোচর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। 2026 সালে যে প্রধান প্ল্যানেটারি যে মুভমেন্ট, যেটাকে আমরা গ্রহের গোচর হিসাবে নর্মালি বাংলায় বলে থাকি, সেই কিভাবে সংগঠিত হবে, কখন বকরি হচ্ছে, মার্গী হচ্ছে বা তার সার্বিক ফলাফল একটা খুব ছোট নাটশেলে আমি বলার চেষ্টা করব। গ্রহদের গোচর নয়, সার্বিক ফলাফল যেটা যেটা আমি প্রত্যেক বছরই একদম শেষের দিকে করি। তবে আজকে অনুষ্ঠানটা আমি একদম নভেম্বরের 30 তারিখ করছি, সুতরাং যাতে একটু আগে থেকে ইনফরমেশন যায়, কারণ এবছরের প্ল্যানেটের মুভমেন্টের মধ্যে মানে প্রচুর জিগজ্যাগ আপনারা দেখতে পাবেন। হয়তো আপনারা অনেকে অলরেডি জানেনও। আমি আমার মতন করে বলার চেষ্টা করব পুরো এন্টায়ার বিষয়টা। তো ছোট প্ল্যানেট বুধ থেকে শুরু করব, শনিতে গিয়ে শেষ করব, এবং তার সাথে রাহু কেতুর কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিট বা নক্ষত্র চেঞ্জের বিষয় বলে দেব। তো সবার আগে আমি সামনের বছরের যে গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটাকে মান্ডেন ইভেন্ট হিসাবে বলা যায়, বা কোন সময় সর্বাধিক মানে প্রসপেক্টিভ টাইম আছে, অ্যাভারেজ প্রসপেক্টিভ টাইম, কোন সময় সামগ্রিকভাবে একটু সমস্যাবহুল যেতে পারে, বা যাদের হরোস্কোপ অ্যাভারেজ তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা আসতে পারে, বা নেগেটিভ থাকলে সমস্যার মান আর একটু বেশি বাড়তে পারে, সেটা কোনভাবে কিভাবে সংগঠিত হবে সেটা তো যখন সার্বিক আলোচনা করব প্রত্যেকটা অ্যাসেন্ডেন্ট ধরে, তখন কিছুটা বলবার চেষ্টা করব। এখন আমি জেনারেল প্রেডিকশন বলছি, তার ইফেক্টটা আপনারা একটু দয়া করে শুনবেন এই জায়গাটা। দেখুন, ক্যালেন্ডার ইয়ার ধরে আমরা যখন আলোচনা শুরু করি, তখন প্রথম তো বলে রাখি এটা মানে ইংরাজি ক্যালেন্ডার ধরে বলছি, সুতরাং এটি অ্যাস্ট্রোলজির যে বেসিক কনসেপশন তার সম্পূর্ণ বিরোধী। কারণ রবি এ সময় একদম মাসের বছরের যে শুরু হবে, রবি তখন 14-15 ডিগ্রিতে সে অবস্থান করবে স্যাজিটেরাসে, ধনুরাশিতে। সুতরাং কোনো কিছু শুরু করবার ক্ষেত্রে এরকম একটা মাঝামাঝি জায়গা থেকে কখনোই সেটা ঠিক নয়। কিন্তু আমাদের যেহেতু বহুল প্রচারিত এভাবেই হয়ে থাকে, সুতরাং সেটাকেই ফলো করে বলছি। দেখুন, এই বছরের একদম শুরুর দিকের প্রথম যে 1.5 মাস সময় আছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে মোটামুটি 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে টাইম আছে 53 দিন, এই 53 দিন মোটের ওপরে একটা মডারেট গ্রোথের টাইম আছে। মডারেট মানে মাঝারি লেভেলের গ্রোথ আছে। গ্রোথ মানে আমি একদম ন্যাচারাল, যে যেরকম ক্ষেত্রে যার গ্রোথকে কনসিডার করে। কেউ সার্ভিসে করতে পারে, কেউ বিজনেসে করতে পারে, কেউ সন্তানদের স্বাভাবিক যে তাদের পড়াশোনা আছে বা তাদের সোশ্যাল ম্যাচুরিটির প্রশ্ন আছে, সম্পর্কের ক্ষেত্রের জায়গা রয়েছে, বা বিভিন্ন সম্পত্তিগত জায়গা, নিজের কাছে আসা বা নিজের থেকে দেওয়া অর্থাৎ আদান প্রদান, সেই সংক্রান্ত সামাজিক যে সোশ্যাল কালচারাল ইন্টারাকশন, বা ধরুন একটাকে আমরা সামগ্রিক সমষ্টিগতভাবে যে গ্রোথ বলে থাকি, গ্রোথ বা ডেভেলপমেন্ট, সেটা মডারেট আছে। মডারেট কথাটা এই কারণে বললাম, কারণ সোসাইটিতে এত যতগুলো মানুষ আছে ততগুলো প্রকৃতির হরোস্কোপ আছে। তো সেই হরোস্কোপের মধ্যে যদি একটা অ্যাভারেজ ধরে নিই যে 15% মানুষের হরোস্কোপ অত্যন্ত ভালো, বা অত্যন্ত ভালোর মধ্যেও 5%-এর হরোস্কোপ এক্সট্রাঅর্ডিনারি, তারা খুব প্রতিকূল সময়তেও অনেক সময় অনেক রকম প্যাসেজ পেয়ে যায়। তাদের হরোস্কোপের গুণ বা তাদের পেডিগ্রিগত গুণ আছে, অনেক রকম মেটেরিয়াল গুণাবলী আছে, অবশ্যই তার পেছনে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আছে, পেয়ে যায়। 10%ও সেটাও যথেষ্ট ভালো, এবং তারাও একটা লেভেল পর্যন্ত নিজেদের সমস্যাগুলোকে কাটিয়ে বেরিয়ে যেতে পারে। এই যে 15% হরোস্কোপ মোর অর লেস, এই হরোস্কোপের
জায়গাটা সমাজে খুব প্রতিকূল অবস্থাতেও আমি দেখেছি যে এরা কিন্তু ঠিকই থাকে, মোটামুটি খুব একটা সমস্যা হয় না। সমস্যা হয় যে বাদবাকি 85% মানুষ আছে, তাদের মধ্যে একটা অ্যাভারেজ সেকশন আছে। অ্যাভারেজগুলোর মধ্যে অনেকগুলো টেয়ার আছে। কোনোটা ধরুন ওই এক্সিলেন্ট হরোস্কোপগুলোর কাছাকাছি যাচ্ছে, সেই হরোস্কোপগুলোতে কম্পারেটিভলি কম ট্রাবল হবে। যেগুলো মাঝামাঝি জায়গায় আছে সেগুলো আরেকটু বেশি ট্রাবলড হবে। যেগুলো শেষের দিকে আছে সেগুলোতে ট্রাবলসাম স্টেট আর একটু বেশি বাড়বে। তো এই সংখ্যাটা মোটামুটি 50 ভাগ। তো 50 আর 15, এই 65, বাকি যে 35 ভাগ, এটা একটু নিচের দিকে চলে আসে। যেটা ধরুন শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক সমস্ত দিক থেকেই বা কোনো একটা নির্দিষ্ট দিক থেকে এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। যারা একদম নিচের দিকে থাকে, যে 8-10% মানুষ, তাদের ক্ষেত্রে সমস্যা নিত্য থাকে। এরকম কিছু মানুষ আপনি দেখবেন যে 20 বছর 25 বছরে তাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমি এরকম অনেক হরোস্কোপ দেখেছি যাদের হাতও যথেষ্ট ভালো, ছকও বেটার, কিন্তু তাদের কোনো ডেভেলপমেন্ট দিচ্ছে না। একটা সময় তারা অত্যন্ত ফ্রাস্ট্রেট হয়ে অনেক খারাপ কথাও বলে দেয় যে অ্যাস্ট্রোলজি এসবগুলো কোনো ঠিক নয়, এগুলো সব একটা মানুষের অ্যাভারেজ কনসেপশন নিয়ে কথা বলা। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের জীবন এতগুলো বৃত্তের সাথে যুক্ত থাকে এবং আমাদের জীবন যেহেতু একটা কন্টিনিউয়াস পোর্শন, এখানে প্রারব্ধ কর্ম, আমরা যদি আমাদের জীবন এন্টায়ার জায়গাটাকে একটা গ্রন্থ ধরি, তাহলে আমাদের এক একটা জীবন হচ্ছে এক একটা অধ্যায়ের মতো। ধরুন সেখানে 1 কোটি অধ্যায় আছে, এরকম একটা বই যদি থাকে, আমরা ফিকটিশিয়াসলি চিন্তা করি, তাহলে এক একটা অধ্যায় আমাদের। তো প্রত্যেকটা অধ্যায় তার আগের অধ্যায়ের সাথে যুক্ত, এবং পূর্ববর্তী অধ্যায় তার যে পরের অধ্যায়, তার পেডিস্টালটা তার উপর দাঁড়িয়ে আছে। সুতরাং এইভাবে আমাদের জীবন পরিচালিত হয়। সেই জন্য কিছু মানুষের কাছে সেই জায়গায় কিছু প্রারব্ধ কর্ম বা সেগুলোর অ্যাবাউন্ডেন্স এত বেশি আছে নেগেটিভ ফরমেশনে। আমরা এই মুহূর্তে যে কাজ করছি সেটাই আমাদের কর্মা অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। অর্থাৎ যা বলছি, সেই জন্য আমি সবসময় বলি, দেখবেন আপনাদের, যে আপনারা যখন কাউকে কোনো কথা বলবেন, কোনো বক্তব্য রাখবেন, তখন অনেক কিছু চিন্তা করে বলবেন। মুখ আছে, জিহ্বা আছে, কথা বলতে নর্মালি খুব একটা পয়সা কড়ি লাগে না, সুতরাং বলে দিলাম একটা কোনো কথা নয়। যে কোনো যন্ত্র যেটা শরীরের মধ্যে আছে, তার প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। যা খুশি প্রয়োগ করা যায় না সব কিছুর। আমরা একটা মোটামুটি সভ্য সমাজে বাস করি এবং সবাই করে তার তার রেসপেক্টিভ জোনের মধ্যে, সমস্ত প্রাণী করে। তো সব জায়গাতেই কিছু স্যাংশন আছে, নিয়ম কানুন আছে তার তার মতন, আমরা বুঝি বা না বুঝি। আমাদের সোসাইটিতেও আছে, প্রিমিটিভ স্টেট থেকে আছে। তো সেখানে আমরা এমন কিছু কাজের সাথে আমাদের যুক্ত আছি, আমাদের সোলের যে অবনমন ঘটেছে, তার ফলে সেই জায়গাটা শ্রিঙ্ক হয়েছে। সুতরাং সেই মানুষের জীবনে আমি খুব কম পরিবর্তন দেখেছি। বাদবাকি যে 25 ভাগ মানুষ রইল, সেই 25 ভাগ মানুষের মধ্যে দশা বা অন্তর্দশায় বা ছকের ক্ষেত্রে কোনো স্পেসিফিক জোনে যদি পাওয়ার থাকে, আমি দেখেছি শেষ বয়সে এসেও ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। আমি খুব কাছের লোকেদের মধ্যে এরকম 2-4 জনকে দেখেছি 50 বয়সে এসে ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত তার যে জীবনযাত্রা ছিল, এটা একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলা যায় সেটা খুবই লো প্রোফাইল ছিল। তার যে খুব একটা এডুকেশন আছে সেটাও কিন্তু বলা যায় না, মেটেরিয়াল এডুকেশন আছে সেটাও বলা যায় না, স্পিরিচুয়ালের তো ধারপাস দিয়েও নেই। সুতরাং সেই মানুষেরও আমি সেই জোনে এসে ডেভেলপমেন্ট দেখেছি, আবার খুব ক্ষয়িষ্ণু ডেভেলপমেন্টও দেখেছি। তো এইরকমভাবে সোসাইটিতে ভাগ করার জন্য আমি সোসাইটিটাকে একটা অ্যাভারেজ জায়গায় ধরেছি, যে মোটামুটি একটা মাঝারি প্রকৃতির হরোস্কোপ, একটা মাঝারি প্রকৃতির দশায় আছে, তার সাপেক্ষে আমি প্রথম 53 দিনের কথা বললাম, যেটা মডারেট গ্রোথের টাইম আছে। এবার এই সময় কি সারা পৃথিবীতে সবই সুখকর ঘটনা ঘটবে? বহু দুঃখজনক ঘটনা ঘটবে।
এটা কালগত নিয়ম, ঘটেছে, ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। বহু জায়গায় যেরকম মানুষের জন্ম হবে, বহু মানুষের ঘরে আনন্দ উৎসাহ, নতুন কোনো নবজাতক এসছে, নতুন কোনো মানুষের বিবাহ হয়েছে, কোনো সঙ্গিনী এসছে, সেরকম বহু করে মৃত্যুও ঘটবে, প্রিম্যাচিওর মৃত্যুও ঘটবে, খুব আনএক্সপেক্টেড, খুব মর্মান্তিক দুর্ঘটনাও ঘটবে। এটা জোন, মান্ডেন, তার ছক, সব কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু আমি অ্যাভারেজ রেজাল্ট্যান্ট ফলটা বলছি। এই সময় মোটের ওপরে মডারেট টাইম আছে, প্রথম 53 দিন। তারপরের অর্থাৎ 23 মোটামুটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 দিন, মার্চ মাসের 31 দিন, 37 দিন এবং এপ্রিল মাসের মোটামুটি প্রথম সপ্তাহ। তো 37 আর 7-এ 44 দিন। এই যে 44 দিন সময়, এটা আপস অ্যান্ড ডাউনসের সময়। এটা সমাজের কিন্তু 40% লোককে মোটামুটি গ্রোথ দেবে, অর্থাৎ যারা একটু অ্যাভভ দেন অ্যাভারেজ হরোস্কোপ, দেখুন এই 15%কে কিন্তু আমি বাদই রাখছি, 5%কে তো একদম বিয়ন্ড দ্য মার্ক, আর বাকি 10%কেও কিন্তু আমি একদম অ্যাভভ বোর্ড রাখছি। বাদ বাকি জায়গা থেকে 15% টেনে এনে বলছি তাদের কিন্তু এই 40% মানুষের গ্রোথ লক্ষ্য করা যাবে। কিন্তু বাকি যে 60% মানুষ থাকবে, তাদের হরোস্কোপ, তাদের প্রোডাক্টিভিটি, নেচার, এগুলোর উপরে কিন্তু আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাবে। এবং আমি জাস্ট আগে বৃহস্পতির যে বক্রি দশা এবং তারপরে মার্গি স্টেট হওয়ার পরে জুপিটারের কিছু ফল প্রদানের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা, সেই নিয়ে আলোচনা করেছি। আপনারা এগুলোকে লিয়াজও করে শুনবেন, না হলে একটা অনুষ্ঠান একরকম শুনতে লাগবে। তো সেখানেই আমি বলেছি যে এই সময়টা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের সময় আছে। এই সময় কিছু মানুষের গ্রোথ বেশি হবে, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বেশ ডিসলিউশন অফ অ্যাসেটস কিন্তু এ সময় হবে এবং লায়াবিলিটিস বৃদ্ধি পাবে। এটাও একটা দিক। তাছাড়া এই সময় দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটবে এবং প্রাকৃতিক, অন্তত আমরা যে এরিয়াতে থাকি, মোটামুটি সেমি কোস্টাল এরিয়া, আমাদের কলকাতা শহর থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরেই কোস্ট। তো সেই হিসাবে আমাদের কোস্টাল এফেক্টের একটা বড় অংশ, যেরকম ঘাম হওয়া, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এগুলো আমরা, এবং গরম ভাবই বেশি। শীতের হাওয়া না আসলে আমাদের এখানে ঠান্ডা কখনই পড়া উচিত নয়, হিমালয় আছে সেই জন্য পড়ে। তো সেই হিসাবে আমরা যে স্টেটে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু জলবায়ু পরিবর্তন বা সেই সংক্রান্ত বিভিন্ন রকম, যেটা এখন হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, আপনাদের আমি বলেছিলাম যে জল উপরে উঠে আসবে স্থলের, অর্থাৎ প্রত্যেকেই তার সীমা আছে, সেই সীমাটা লঙ্ঘন করবে এ সময় জলভাগ। সেই এফেক্টটা কিন্তু এখনো 1 সপ্তাহ আছে, আজকে 30 তারিখ, এখনো থেকেও কিন্তু আরো 1 সপ্তাহ 8 দিন মতন এখনো আছে। তো কেয়ারফুল, যারা কোস্টাল এরিয়ায় ঘুরতে যাচ্ছেন তারা এখনো কেয়ারফুল থাকবেন। ব্যাক টু দ্য পয়েন্ট, এই সময়টা সুতরাং একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমি এই সময়টাকে একদম ক্রিটিক্যালি ব্যাড সময় বলবো না, কারণ শনি এ সময় কম্বাশন ফেজে থাকবে এবং তদুপরি স্যাটার্নের কম্বাস্ট থাকার জন্য স্যাটার্ন যে ন্যাচারাল ফল প্রদান করতে পারে, সেই ফল প্রদানের ক্ষেত্রে কিছুটা কমতি থাকবে। বিশেষত একদম মার্চ মাসের 12-13 তারিখ থেকে এপ্রিল মাসের 2-3 তারিখ, এই যে 20 দিন সময় একটু বেশি ফল দেবে। তার মধ্যেও 3 ডিগ্রি ডিফারেন্সে 8 দিন মতন একটু বেশি ফল দেবে। আমি সেগুলো একদম যখন গোচর বলবো, মান্থলি গোচর, তখন স্পেসিফিক্যালি বলে দেব। আচ্ছা, এর পরের যে সময় আছে, অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইক অনওয়ার্ডস, এপ্রিল মাসের যে আরো 23 দিন বেঁচে রইল, তার সাথে মে মাসের 31 দিন, অর্থাৎ 23 এবং 31-এ 56 দিন, এবং জুন মাসের 18 দিন, 56 আর 18-তে 74 দিন। এই 74 দিন কিন্তু মোর অর লেস একটা সেমি মডারেট টাইম প্রদান করবে। প্রথমটাকে মডারেট বলেছি, এটাকে মডারেটের থেকে স্লাইটলি লো বলছি। এটা 5-15%-এর মতন প্রথম সেকশনটার থেকে লো থাকবে, কিন্তু গ্রোথ থাকবে। গ্রোথ অ্যান্ড প্রসপারিটি উইল বি ভিজিবল।
তবে এ সময় মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি গ্রো করতে থাকবে খুব বেশি। যত শনি স্লো হতে থাকবে, শনি মকর রাশির নবাংশে স্লো হবে, সুতরাং এবং দীর্ঘদিন মকর রাশির নবাংশে দাঁড়িয়ে থাকবে, আমি জাস্ট একটু বাদেই বলে দিচ্ছি আপনাদের। তো তার ফলে ধনুর নবাংশ থেকেই সে সেন্স অফ ইনসিকিউরিটি মানুষের মধ্যে তৈরি হবে, অর্থাৎ হারবারিং করার টেন্ডেন্সি, বা ধরুন একটা স্টেটাস কুও মেনটেন করার টেন্ডেন্সি, যে যেরকম ছিল সেরকম জায়গায় থাকুক, খুব বেশি পরিবর্ধন বা পরিবর্তন পছন্দ না করা, বা করলে সেটা একদম উল্টো দিকে ইনভার্স এফেক্ট, অর্থাৎ মাঝামাঝি জায়গায় বা সেখানে একটা যুক্তিবোধ দিয়ে চিন্তা করার মতন স্টেটে মানুষ থাকবেন না অধিকাংশ মানুষ। তার কারণ সে তার নিজের সিকিউরিটি বা নিজের ফ্যামিলি সিকিউরিটির প্রতি অতিশয় কনসার্নড থাকবেন এই সময়তে। তবে জেনারেল গ্রোথ, প্রসপারিটি এ সময় কিন্তু মোর দ্যান অ্যাভারেজ থাকবে, সেমি মডারেট থাকবে। এবং এই সময় আপনারা দেখবেন যে রাহু প্রায় 21 তারিখ নাগাদ রাহু আমাদের আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করে যায় রাহু নক্ষত্রে। তো মোটামুটি এবছর বৃষ্টি কিন্তু ভালোই হবে, তবে অত্যন্ত আমাদের যে চাষবাস ফসল, অন্তত ভারতবর্ষের প্রেক্ষাপটেই আমি বলছি, এখানে যে অংশ কৃষি প্রধান অংশ, যে অংশে মূলত চাষবাস হয়, ভারতের প্রায় 45 থেকে 48 ভূভাগের মধ্যে চাষবাস হয়। তো এই রকম জায়গাতে কিন্তু এবার চাষবাসের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সেটা যত আমি শেষের দিকে যাব সেটা আপনাদের এলাবোরেট করে বলছি। তো দ্য প্রসেস উইল বি স্টার্টিং ফ্রম দ্যাট এরিয়া, অর্থাৎ মে মাসের শেষের দিক থেকে প্রভূত জলীয় বাষ্পের সঞ্চার ঘটবে এবং বৃষ্টি চলে আসবে। তবে বৃষ্টি খুব অডলি ডিস্ট্রিবিউটেড থাকবে, কোথাও অত্যাধিক বৃষ্টি, কোথাও বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম। এই ডিস্ট্রিবিউশনটা এবছর যেরকম আপনারা দেখেছেন যে এখনো মানে অলরেডি আমাদের সাদার্ন কোস্টাল এরিয়ায় বৃষ্টি হচ্ছে, শ্রীলঙ্কা আমাদের যে পক স্ট্রেট আছে সে সমস্ত এরিয়াতে, আন্দামান নিকোবরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বা অন্যান্য দেশেরও কিছু লাগোয়া দেশেও বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ব্যাপারটা কিন্তু আগামী বছরে সেটা অডলি ডিস্ট্রিবিউটেড হবে। তো সেই ব্যাপারে কিন্তু ফলে চাষবাসের উপরে আমাদের বেশ প্রভূত প্রভাব পড়বে, ফলে প্রোডাকশনের উপরে প্রভাব পড়বে। আমাদের দেশের 150 কোটি লোক আছে কম বেশি, তো 300 কোটি খাবারের প্লেট লাগে প্রত্যেক দিন। ভারতবর্ষ এতটাই ক্যাপেবল দেশ যে এই প্রোডাকশন তৈরি করেও সে রপ্তানি করতে পারে, এত প্রোডাকশন হয় আমাদের দেশের খাবার। সারা পৃথিবীর লোক এখানে আসার একটা মেজর কারণ কিন্তু খাদ্য। যে সিন্ধু নদী ক্রস করে যখন ঢুকবে সে একেবারে লাওস, ভিয়েন্তিয়ান ক্যাপিটাল, ওদিকে কম্বোডিয়া পর্যন্ত, এই যে পুরো ভূভাগটা, এটাকে আমরা বৃহত্তর ভারতবর্ষ বলে থাকি, এটা পুরোটাই ফার্টাইল এরিয়া। এখানে প্রচুর প্রোডাকশন হয় খাবারের এবং প্রায় সর্বপ্রকার খাবার এখানে পাওয়া যায়, ফলমূল থেকে এবং ভ্যারাইটি অফ ফুড। একটু উত্তর দিকে গেলে উত্তরের খাবার, ফলমূল, একটু মিডিল দক্ষিণ দিকে আসলে সেরকম জাতীয় খাবার হয়। তো মানুষের বেসিক যে চাহিদা তার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। তো খাদ্যের সিকিউরিটি এখানে আসে, শান্তিপ্রিয় জায়গা, ঋতু পরিবর্তন হয়, এটা সব থেকে বড়। এখানে মোটামুটি সব কালই প্রায় বোঝা যায়, সাদার্ন এরিয়ার কিছু একদম ফার সাদার্ন এরিয়া বাদে। কিন্তু এবছর বৃষ্টির জায়গাটা অড হবে, তার মানে কোথাও বন্যা সংগঠিত হবে, কোথাও আবার দেখা যাবে সমপরিমাণ বৃষ্টি হলো না, আবার কোথাও একদম ড্রট। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা 18 তারিখ পর্যন্ত বলিনি, 18ই জুন, 18ই জুনের পরবর্তী সময় থেকে 4th অগস্ট পর্যন্ত যে সময় যাবে, মোটামুটি একদিন বাদ দিয়ে আপনারা 20 জুন থেকে কনসিডার করুন, 19 জুনকে বাদ দিয়ে 20 জুন থেকে জুন মাসের 10 দিন, 20কে ধরলে 11 দিন, আর জুলাই মাসের 31 দিন,
তাহলে 42 দিন, এবং অগস্ট মাসের আমি 4 দিন বলছি, 46 দিন। তো এই 1.5 মাস সময় কিন্তু এই বছরের প্রথম আপস অ্যান্ড ডাউনসের সময়, এবং এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু বেশ স্ট্রেংথফুল আপস অ্যান্ড ডাউনস। এবং এই সময় যেটা মূলত মানুষের মধ্যে যেটা অ্যাভারেজ ইম্প্যাক্ট আসবে সেটা হচ্ছে ট্রিমেন্ডাস ইনসিকিউরিটি, তার ছাড়া জলবাহিত রোগের আধিক্য, বেশ কিছু প্রাকৃতিক সম্পদের নষ্ট, প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে মানুষের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন, ইনার্শিয়া, কাজ করবার ক্ষেত্রে যে আমাদের ভেতর থেকে যে ফোর্স আমাদের মুখ্যত পরিচালনা করে সেক্ষেত্রে ভীষণভাবে এক ধরনের পশ্চাৎমুখিতা যাকে বলা যায়, রেট্রো ইম্প্যাক্ট। তার সাথে যেটা এই সময় দেখা যেতে পারে সেটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট অত্যন্ত, এবং যে কোনো কাজ ভীষণভাবে মানে পরিষ্কার ভাষায় খুব সহজে এক্সিকিউশন না হওয়া। অনেকগুলো ঘটনা এ সময় সংঘটিত হবে নবাংশগতভাবে, তথা বকরি মার্গী, শনি বকরি হবে, বুধ বকরি হবে, একাধিক বিষয় আছে। শুক্র স্লো হবে, শুক্র সিংহের ঘরে প্রবেশ করবে, এ সময় স্লো হতে থাকবে। তো লট অফ কনস্ট্রেইনস উইল বি ভিজিবল ডিউরিং দ্যাট টাইম। এর পরে যে সময় আছে অর্থাৎ 5 অগস্টের পর থেকে মোটামুটি 5 সেপ্টেম্বর এবং অক্টোবরের একদম শুরুর দিক পর্যন্ত, শুক্র বকরি হওয়ার আগে পর্যন্ত, শুক্র তুলা রাশিতে বকরি হবে। আমি কিছুদিন আগে আলোচনায় বলেছিলাম যে শুক্র এখন যেখানে আছে ঠিক 11 মাস পরে সেখানে এসে আবার বকরি হয়ে যাবে। তো শুক্র নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে সেপ্টেম্বরের 2 তারিখ, কিন্তু সে তার 1 মাস পরে তুলা রাশিতে 14 ডিগ্রির থেকে একটু বেশি গিয়ে রাহু নক্ষত্রে বকরি হয়ে পুনরায় কন্যার ঘরে নেমে আসবে। কন্যার ঘরে নেমে আসবে 6 নভেম্বর, আলটিমেটলি 14 নভেম্বর কন্যার ঘরেই বর্গোত্তম অবস্থায় মঙ্গলের নক্ষত্রে ডাইরেক্ট হবে। তো এই যে ফেজটা শুরু হবে সেপ্টেম্বরের শুরু থেকে, আমি বলবো অ্যাটলিস্ট সেপ্টেম্বরের ফ্যাগ এন্ড পর্যন্ত, 27-28 তারিখ পর্যন্ত সময়টা কনসিডারেবলি বেটার। এটা মডারেটও নয়, গুডও নয়, বেটার। বিশেষত যাদের হরোস্কোপে স্ট্রেংথ আছে, মোটামুটি মাঝারি লেভেলের স্ট্রেংথ আছে, তারা এই সময়কে মোটামুটি কিছুটা এই সময়ের যে পজিটিভ কর্মের যে নির্যাস সেটা নিতে পারবে। কিন্তু যাদের ছক অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, তারা কিন্তু ভীষণ ডাইরেকশনলেস হবে। তাছাড়া যেটা সব থেকে বেশি হবে সেটা হচ্ছে আপনি যে ইনপুট প্রদান করবেন আউটপুটে তার থেকে কম ফাংশন বেরিয়ে আসবে। আমাকে বহু মানুষ হয়তো প্রশ্ন করতে পারে, এখানে বৃহস্পতি অতিচার গতিতে থাকবে, সে 31শে অক্টোবর পর্যন্ত তার তুঙ্গস্থ স্থান দিয়ে যাবে। আমি সব কনসিডার করেই বলছি, আপনারা যখন অভিজ্ঞতা প্রাপ্ত হবেন তখন সেগুলোকে মিলিয়ে দেখবেন ব্যাপারগুলো সংগঠিত কিভাবে হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এই সময়টাকে অন্তত অবশ্যই, যেটাকে আমি 3 অগস্ট অবধি বললাম, যে 20 জুন থেকে 3 অগস্ট সময়টাই বছরের প্রথম প্রতিকূল সময় এবং মাত্রার দিক থেকে অত্যন্ত বেশি, তার সাপেক্ষে এই সময়টা বেটার। অর্থাৎ 4 অগস্ট থেকে মোটামুটি সেপ্টেম্বরের 27-28 তারিখ পর্যন্ত। তো সেপ্টেম্বরের যদি 28 দিনও হয় আর অগস্ট মাসের যদি ধরুন আরো 27 দিন হয়, তাহলে সেটা 55 দিন। এই 55 দিনকে একটা মাঝারি লেভেলের সময় বলা যেতে পারে। কিন্তু এই সময়েও লট অফ ট্রাভেলসাম স্টেট উইল বি ভিজিবল, এবং সেটা কোন কোন ক্ষেত্রে বেশি হবে সেটা হচ্ছে আমি বললাম, তার সাথে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটিস লক্ষ্য করা যাবে। তাছাড়া মঙ্গলের পজিশন এ সময় বৃষ রাশির কাছাকাছি অংশ দিয়ে পাস করবে, তো সেও বৃষ মিথুনের জায়গা দিয়ে পাস করবে, মিথুন দিয়ে পাস করবে এ সময়।
তো তার ফলে সে অধিক বল এখান থেকে মঙ্গল সঞ্চয় করা শুরু করবে। তার ফলে যানবাহন ঘটিত সমস্যা বা ছোটোখাটো রোড অ্যাক্সিডেন্ট বা এগুলো কিন্তু ভিজিবল হবে, একটু ফ্রিকুয়েন্টলি হবে। বর্ষাকালও থাকবে, তার ফলে গাড়ি ঘোড়া যারা চালাবেন বা চালান, দে শুড বি কেয়ারফুল। এর পরের যে স্টেটটা আসবে অক্টোবর। অক্টোবর হচ্ছে একটা অক্টোবর থেকে নভেম্বরের মোটামুটি মিড পর্যন্ত যে সময় যাবে, মোটামুটি 12-13 তারিখ শুক্র ডাইরেক্ট হওয়া পর্যন্ত, এই সময়টা হচ্ছে প্রচুর ডিজায়ার তৈরি করবে, কিন্তু কোনো কাজই ফুলফিলমেন্ট দেবে না। কোনো কাজ মানে সমাজের 20 থেকে 25 ভাগ লোক তার যে নিজের ডিজায়ার বা তার যে যত রকম মানুষের চাহিদা থাকে, সেই চাহিদার ওই 25 ভাগ লোক তার একটা পোর্শন পর্যন্ত, একটা পোর্শন মানে 45 থেকে 65 ভাগ পর্যন্ত অংশকে অ্যাচিভ করতে পারবে। বাকি অংশ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু সে অ্যাচিভ করতে পারবে না, মানে সেই মানুষেরা অ্যাচিভ করতে পারবে না। ফলে মনে হবে অ্যাচিভেবল, ঠিক আছে। বুধ এবং শুক্র মোটামুটি 20 দিনের ব্যবধানে বকরি হয়ে যাবে তুলার ঘরে। বুধ তুলার ঘরেই থাকবে, কিন্তু শুক্র তুলার ঘর থেকে তার ডেবিলিটেটেড স্টেট কন্যায় নেমে আসবে। সেক্ষেত্রে বুধ এবং শুক্রের মধ্যে কিছুদিনের জন্য স্থান পরিবর্তন হবে, তার ফলে ডেবিলিটেশন যে স্টেটটা সেটাকে কাটাবে। কিন্তু শনি যেহেতু শুক্রের অপোজিশনে বকরি অবস্থায় থাকবে, গতি খুব কম থাকবে, তার ফলে কোনো কাজেই অ্যাচিভমেন্ট দেবে না। এই সময় বৃহস্পতিও গতি খুব কমে যাবে। সেপ্টেম্বরের মোটামুটি আমি দেখেছি 3rd উইকের পর থেকে বৃহস্পতির গতি আস্তে আস্তে স্লো হতে থাকবে। তো এটা হচ্ছে সেই পোর্শন। তো এই পোর্শনটাতে যেটা সব থেকে বেশি দরকার, এই বছরের শেষের দিক গন্ডগোলের একাধিক প্ল্যানেটের অ্যামালগামেশন আছে। বিশেষত কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল, বিভিন্ন অপোজিট জেন্ডার ঘটিত বিভিন্ন সমস্যা, তাছাড়া ধরুন কোনো বড় ফার্মে, কোনো বড় অর্গানাইজেশনে, সেখানে কোনো ফাইন্যান্সিয়াল ত্রুটি বিচ্যুতি, বা ধরুন এমন কোনো লগ্নিকারী সংস্থা, বা ধরুন কোনো ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, এরকম কোনো জায়গায় যারা অনেক টাকা লোন দেয়, সেখানে জব জেনারেশন বা কোনো কোম্পানি বা কোনো সংস্থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস লক্ষ্য করা যাবে বছরের একদম শেষের দিকে। এবং তার প্রাইমা ফেসি যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু অক্টোবর থেকেই স্টার্ট হয়ে যাবে। শনি ডাইরেক্ট হবে 11ই ডিসেম্বর, এবছর জাস্ট পরশু দিন ডাইরেক্ট হয়েছে, তো 13 দিন পিছিয়ে যাবে পরের বার। তো সেই হিসাবে শনির থেকেও কোনো এ সময় কোনো বল পাওয়া যাবে না। শনি বৃশ্চিকের নবাংশে চুপ করে দাঁড়িয়ে থাকবে প্রায় 2-2.5 মাস, মানে বকরি হওয়ার পূর্বে পর্যন্ত। বকরি হওয়ার পরেও অনেক দিন থাকবে। তো সেই হিসাবে এ সময় যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেকশনে কাজ করেন, যেখানে ফাইন্যান্সিয়াল ডিল হয়, কোনো ব্যাংক হতে পারে, কোনো বিমা সেকশন হতে পারে, কোনো ট্যাক্স রেভিনিউ সেকশন হতে পারে, কোনো যেখান থেকে অর্থাৎ আয় হয়, কোনো সংস্থা রেভিনিউ জেনারেট করে, সেখানে লট অফ ইরেগুলারিটিস উইল বি ভিজিবল সারা পৃথিবীব্যাপী। আপনারা আপনার অভিজ্ঞতা দ্বারা শুনতে পারবেন, জানতে পারবেন। সেটা তার পরের বছর মোটামুটি এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে 2027 সালের। তো সেটা যখন 27 সালের এই স্টেটে যদি থাকি বলার মতন, তাহলে সেটা তখন বলবো, তার শেষের দিকের অংশটা আর ওই বছরের প্রথম দিকের অংশটা। কিন্তু একটা আভাস দিয়ে রাখলাম, ফলে যারা এই সমস্ত সেকশনের সাথে যুক্ত আছেন, যারা পাবলিক মানি ডিরেক্ট ডিল করছেন, যে সমস্ত মানুষ, বা যারা ধরুন বিভিন্ন অ্যাকাউন্টেন্ট আছেন, যারা বিভিন্ন চার্টার্ড আছেন, যারা বিভিন্ন কস্ট অ্যাকাউন্টেন্ট আছেন,
অন্যের ধরুন তারা ব্যালেন্স শিট তৈরি করছেন, ডিল করছেন, তাদের পুরো ব্যবসার কাজকর্ম বা পার্সোনাল ফাইল তারা দেখছেন বিভিন্ন, তারাও কিন্তু খুব সাবধানে কাজ করবেন। অর্থাৎ যেখানে কোনো সংস্থার হয়ে, কোনো অর্গানাইজেশনের হয়ে ফাইন্যান্সিয়াল ডিল হবে, সেখান থেকে কিন্তু ইরেগুলারিটিস তৈরি হওয়ার প্রভূত যোগ রয়েছে। এবং তার পরিমাণ যত বড় হবে, যত মানে বাউন্টিফুল হবে সেই অর্গানাইজেশন, সেখানে ইরেগুলারিটিস হওয়ার বেশি আছে। আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার কাজ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা, সেই জন্য বলে দিচ্ছি। যে কোনো, সেটা যে কোনো রকম সংস্থা হতে পারে, যেখানে কোনো স্পিড মানি বা হাশ মানি এ ধরনের প্রবণতা আছে, যে কোনো জায়গায়, সেটা কোনো প্রাইভেট বা পৃথিবীর যে কোনো প্রান্তে, যেখানে সেইখানে কিন্তু যারা কর্মরত আছেন, ভেরি ভেরি কেয়ারফুল। ওই সময় কেতু গন্ডান্ত স্টেটে থাকবে। রাহু কেতুর গন্ডান্ত নিয়ে আমি অনেকবার বলেছিলাম, রাহু কেতুর গন্ডান্তের এফেক্ট হয় না, কিন্তু রাহু কেতু যখন গন্ডান্ত থাকবে, তখন মঙ্গল বৃহস্পতি সেখান দিয়ে পাস করে আসবে। তো লট অফ ইরেগুলারিটিস উইল বি ভিজিবল ওভার দেয়ার। তো এখানে একটা জাংচারের টাইম আছে, সেগুলো যখন আমি মান্থ ওয়াইজ গোচর বলবো তখন সেগুলো বলে দেবো। তার আগে বেশ কিছু পার্ট বাই পার্টে অল্প বিস্তর ভালো সময় আছে, সেটাকে উপভোগ করা দরকার আছে। কিন্তু শেষের দিকে, একদম অক্টোবরের শুরুর দিক থেকে, পরের বছর মা দুর্গার পুজো যেহেতু শেষের দিকে আছে, মানে আশ্বিন মাস ক্রস করে আছে, কার্তিক মাসের একদম শুরুর দিকে, তো সেই হিসাবে দুর্গাপুজোর একদম আগে থেকেই, ধরুন মহালয়ের সময় থেকেই বছরের শেষ দিন পর্যন্ত নিড টু বি কেয়ারফুল। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অনলাইন ডিল করেন, বিভিন্ন রকম কাজকর্ম করেন, তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন। যারা বিভিন্ন লগ্নি করছেন কোনো জায়গায়, তারা কিন্তু এক্সপার্ট ডিসিশন নিয়ে তারপরে করবেন। কোনো থার্ড পার্টির মাধ্যমে, কোনো কমিশনিং এজেন্টের মাধ্যমে কোনো কাজ করছেন, বা আপনি করেন সেই অ্যাজ আ থার্ড পার্টি আপনি কোনো এলআইসি এজেন্ট কোনো, তো সেই এজেন্ট হিসাবে আপনি অপরের পয়সা সেই সংশ্লিষ্ট কোম্পানিকে আপনি লগ্নি পাইয়ে দিচ্ছেন। আপনি যে মিডলম্যান হিসাবে, তার বিনিময়ে আপনাকে সংশ্লিষ্ট কোম্পানি একটা কমিশন দিচ্ছে, এরকম জায়গাতেও কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ যেখানে ফাইন্যান্সিয়াল ফ্লো আছে সেখানে প্রবলেম আছে। সুতরাং মোটের উপরে যদি নির্যাস বার করা যায়, তাহলে সামনের বছর ২৬ সালের মোটামুটি আমি হিসেব করে দেখেছি ৪.৫ মাস মোটের উপরে বেটার বলা যায়, আর ১.৫ মাস, ১.৫-২ মাসের মতো টাইম মাঝারি থেকে একটু খারাপ বলা যায়, বাট ঠিক আছে সেটুকু। বাদ বাকি সময় কিন্তু কিছুটা বেশ নেগেটিভ আর কিছুটা মাত্রা অতিরিক্ত নেগেটিভ আছে, বিশেষত বছরের শেষের দিকে। আমি বারবার বলছি, মানে ফ্রম দি 10th অক্টোবর টু দ্য এন্ড অফ মান্থ ডিসেম্বর 2026। এবং প্ল্যানেট তো আর ওভাবে আমাদের তৈরি করা ক্যালেন্ডার ইয়ার বোঝে না, প্ল্যানেট তার নিজস্ব নিয়মে চলে। তো সেই হিসাবে 2027 সালেরও প্রথম 3.5 মাস সময় গন্ডগোলের আছে। আমি এবার একটু প্ল্যানেট পজিশনগুলো মেজর বলে দিচ্ছি, বিশেষত বকরি মার্গির জায়গায়। এবং সামনের বছর সব গ্রহই বকরি হবে, মার্গী হবে। বুধ, বৃহস্পতি এবং শনি সে হবেই। শনি বৃহস্পতি একবার করে বকরি হয়, বুধ অ্যাটলিস্ট 3 বার তো হবেই। আর শুক্র বকরি হচ্ছে, কারণ শুক্র 24 সালে বকরি ছিল। মোটামুটি ও 17.5 থেকে 18.5 মাস পরে আবার বকরি হয়। যেখানে বকরি হয় তার থেকে অষ্টম নবমে জাংচারে গিয়ে বকরি হয়। আর মঙ্গলও বকরি হবে, কিন্তু মঙ্গল বকরি হবে 27 সালের জানুয়ারি মাসের 10-11 তারিখে গিয়ে। কিন্তু তার বক্রের মানে বকরি গতির যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু সে ডিসেম্বরের
মোটামুটি ধরে রাখুন শুরু থেকেই দেওয়া শুরু করবে। এবং শনিও তখন বকরি থাকবে, বৃহস্পতিও বকরি হতে চলবে, বুধ যদিও তার আগে ডাইরেক্ট হয়ে যাবে। তো তিনটে মেজর প্ল্যানেটের বকরির ইম্প্যাক্ট থাকবে। তো সেদিক থেকেও সাবধান থাকার দরকার আছে। এবং সারা পৃথিবীব্যাপী কিন্তু সেই সময় আমি যে শব্দগুলো এখন বলছি প্রত্যেকটা খেয়াল রাখবেন। পার্সোনাল লেভেলে শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক, এই পাঁচটা বিষয়। এবং গ্লোবালি সেটা বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে খুব টেনশনাস টাইম যাবে, খুব স্ট্রেসফুল টাইম যাবে। বিভিন্ন ব্লেম, পাল্টা ব্লেম, বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য, কাউন্টার বক্তব্য প্রচুর সংগঠিত হবে সেই সময় শেষের দিকে। জুন থেকে জুলাই, অগাস্টের ফার্স্ট উইক অব্দিও হবে, তার থেকে শেষের দিকে বেশি হবে অক্টোবর থেকে একদম 2027-এর 20 এপ্রিল পর্যন্ত। আমি এখানে 31শে ডিসেম্বর অবধি বলছি। তাছাড়া সেই সময় বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধোত্তর পরিস্থিতি আছে বা কোনো রকম শুধু সুযোগের অপেক্ষায় আছে, কোনো সুযোগ হলেই সেটা যে কোনো সময় স্পার্ক আউট হয়ে যেতে পারে যে কোনো দিক থেকে, সেরকম জায়গাগুলো যেগুলো স্পর্শকাতর জায়গা সেগুলো কিন্তু অতিশয় স্পর্শকাতর হয়ে যাবে। এবং মানুষের মধ্যে এক ধরনের বলতে পারা যায় রেকলেস ফিলিং হবে, অর্থাৎ যা হয় হোক আমি করবই, এরকম ধরনের এক ধরনের ইগো, প্রচন্ড ইগো জেনারেট হবে সে সময়। এবং রাহুও সে সময় মকর রাশিতে নেমে আসবে 5ই ডিসেম্বরের পরে। এবং মকর রাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা সুশৃঙ্খলের ঘর, সুতরাং সেখানে পরিষ্কারভাবে শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যাবে এবং পৃথিবীর সর্বক্ষেত্রে। সুতরাং সে সময় ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল সব দিক থেকেই কিন্তু খুব ডিসরাপশন টাইম যাবে। আবার ঠিক 2027 সালের মে মাস আসবে, পরিস্থিতি আস্তে আস্তে কাম ডাউন হতে শুরু করবে, অন্তত এই ফেজের থেকে। প্রভূত মানে একাধিক ভূমিকম্পের যোগ আছে বছরের প্রথম দিকে। আমি যে সেকশনটা বললাম মাঝামাঝি সময়ে, যে জুন, জুলাই এবং অগস্টের প্রথম 4-5 দিন মিলিয়ে বললাম, এবং শেষের দিকে প্রভূত যোগ আছে, যেগুলো আমাদের পৃথিবীতে এখন ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেন ভূবিজ্ঞানীরা। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রায় সবকটাই সেন্সিটিভ থাকবে। তো সেদিক থেকেও সাবধান থাকার প্রয়োজন রয়েছে। এবং শনি মূলত বুধ এবং শনির নক্ষত্রে দিয়ে যাবে। রেবতী নক্ষত্রের মধ্যে যেরকম মোশন আছে, সেরকম রেবতী নক্ষত্র কিন্তু ভেঙে তারপরে গড়বার চেষ্টা করে, এটাও এক ধরনের গুণ। সেটা যখন রেবতী নক্ষত্রে স্যাটার্নের গোচর হবে মে মাসের 17 তারিখ 2026 সালের পরে, তার আগে ভাগে কোনো অনুষ্ঠানে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আমি একদম বুধ থেকে, মানে মূলত মেজর যে প্ল্যানেট পজিশন বক্রিমার্গী হবে সেগুলো বলে যাচ্ছি। বুধ সামনের বছর ক্যালেন্ডার ইয়ারে 2026 3বার বকরি হবে। প্রথম বকরি হবে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির একদম শেষের দিকে গিয়ে। কুম্ভ রাশির একদম শেষের যে নবাংশ আছে সেটা মিথুন রাশির, মানে একদম শেষের দিকের যে নবাংশ থাকে সেটা মিথুনের নবাংশ। তো বুধ 26শে ফেব্রুয়ারি 2026 দুপুরবেলা 12:17 বুধ বকরি হবে 28 ডিগ্রি 21 মিনিট 10 সেকেন্ডে, এবং মার্গী হবে তারপরে বুধ 21শে মার্চ 2026 20 থেকে 21 যখন হবে মাঝরাতে 1টা 2 মিনিটে কুম্ভ রাশির নবাংশে 14 ডিগ্রি 16 মিনিট 46 সেকেন্ডে। মীন রাশিতে আলটিমেটলি বুধ প্রবেশ করবে 11ই এপ্রিল এবং নিচ হবে। এটি প্রথম বুধের বকরি, একটি ঘরেই বুধ এখানে বকরি হচ্ছে, কিন্তু দ্বিতীয়বারের বকরিতে বুধ দুটো ঘর নিয়ে বকরি হবে।
সেটি হচ্ছে কর্কট রাশিতে বুধ বক্রী হবে, কর্কট রাশিতে প্রবেশ করবে, মাত্র 2 ডিগ্রির থেকে কয়েক মিনিট গিয়ে বুধ বক্রী হয়ে যাবে 29/6/2026 রাত্রিবেলা 11টা 5 মিনিটে, এবং যে ডিগ্রিতে থাকবে সেটা 2 ডিগ্রি 2 মিনিট 13 সেকেন্ডে কর্কটের নবাংশে থাকবে। তো বক্রী হয়ে সে পেছন দিকে আসবে। তো মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে 7/7/2026 11টা 23 সকালবেলা। আলটিমেটলি ডাইরেক্ট হবে, মার্গী হবে 24/7/2026, অর্থাৎ শনি যেদিন বক্রী হবে তার 2 দিন আগে বুধ মার্গী হবে। আপনি দেখবেন আমি ওই সময়টাকে প্রথম একটু ইন্টেন্সিভ খারাপ সময় বলেছি, পুরো জুলাই মাস। তো 24/7/2026 প্রায় ভোর রাতে 3:54 এবং পুনরায় কর্কটে প্রবেশ করবে 5 তারিখ অগস্ট মাসে, নর্মাল মোশনে সে প্রবেশ করবে। লাস্ট বুধ বক্রী হবে তুলা রাশিতে, সেটা বুধ বক্রী হবে হচ্ছে 24/10/2026। আমি বলেছিলাম বুধ শুক্র একসাথে একটা বক্র স্টেটে থাকবে। তো সেটা যখন শুক্রের অংশটা বলছি, বলে দিয়েছি অলরেডি, আরেকবার বলে দিচ্ছি। 24/12/2026 বক্রী হবে 12টা 14 মিনিটে দুপুরবেলা, 26 ডিগ্রি 44 মিনিট 48 সেকেন্ডে মিথুন রাশির নবাংশে, এবং মার্গী হবে 13/11/2024। তার পরের দিন শুক্র বক্রী হবে, কিন্তু কন্যায় বক্রী হবে, মানে মার্গী হবে। বুধ মার্গী হবে 10 ডিগ্রি 48 মিনিট 1 সেকেন্ডে মকর রাশির নবাংশে রাত্রিবেলা 8টা 53-তে। আলটিমেটলি তুলা রাশি ত্যাগ করবে 2/12/2026 বিকেলবেলা 5টা 17-তে এবং বৃশ্চিকে প্রবেশ করবে। তো এটি হচ্ছে আমাদের বুধের ক্ষেত্রে 3টে মেজর জায়গা। শুক্র সামনের বছর নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে লিব্রাতে 2রা সেপ্টেম্বর 2/9/2026 এবং বক্রী হয়ে যাবে। তারপরে স্লো হতে থাকবে, বক্রী হবে 3/10/2026 দুপুরবেলা 12টা 45-এ। যে ডিগ্রিতে তখন শুক্র থাকবে সেটা 14 ডিগ্রি 15 মিনিট 50 সেকেন্ড কুম্ভ রাশির নবাংশে থাকবে। পুনরায় কন্যা রাশিতে ব্যাক করবে, সেটা 6/11/2026 মাঝরাতে 1টা 34 মিনিটে ডাইরেক্ট হবে, মার্গী হবে, অর্থাৎ 14/11/2026 ভোরবেলা 5টা 31-এ, এবং তখন যে ডিগ্রিতে কন্যার ঘরে থাকবে সেটা 28 ডিগ্রি 37 মিনিট 41 সেকেন্ডে বর্গোত্তম থাকবে কন্যার নবাংশ, এবং 14 নম্বর নক্ষত্রে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। তো এটি মোটামুটি শুক্রের ক্ষেত্রে। তো বুধ শুক্র কিছু ক্ষেত্রে ওই বিপরীতধর্মী ঘরে গিয়ে স্লাইটলি নিজভঙ্গ রাজযোগের কাজ করবে, কিন্তু সেটা কতটা হবে সেটা সেই মুহূর্তে আলোচনায় বলবো। কিন্তু আপনারা দেখবেন যে আমি শুক্র বক্রী হন মোটামুটি 1 সপ্তাহ পর থেকেই বলেছি কি যে ডিজায়ার বা অ্যাসপিরেশন আমাদের প্রচুর বাড়বে, কিন্তু আমাদের ফুলফিলমেন্ট হবে না, এবং নভেম্বরের মোটামুটি 12-13 তারিখের পর থেকে বেশি সাবধান হয়ে যেতে বলেছি আপ টু দ্য এন্ড অফ দ্য ইয়ার, অ্যাকচুয়ালি 2027 এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। মঙ্গল, মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল বক্রী এবছর তো হচ্ছে না, 27-এ হচ্ছে। তবে মঙ্গলের কতগুলো জায়গা একটু বলে দেওয়ার দরকার আছে। সেটি হচ্ছে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে, যেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেট, এবং সেটা হচ্ছে একটু ক্ষমা করবেন, আমি একটু টাইমটা দেখে নিয়ে বলছি। হ্যাঁ, এই বছর মঙ্গল মকর রাশিতে থাকবে, সেটা হচ্ছে 16/1/2026 থেকে 23/2/2026। ডিস্টেন্সটা ভাবুন, 39 দিন। যে মঙ্গল অ্যাভারেজ 45 দিন থাকে, 39 দিনে পার হবে,
অতিচার গতিতে থাকবে এবং এটা তুঙ্গ স্টেটে থাকবে। কুম্ভ রাশিতে থাকবে 2/4/2026 পর্যন্ত, অর্থাৎ 23/2/2026 থেকে 2/4, এখানেও 38 দিন থাকছে মঙ্গল। এবং এইখানে কিন্তু মঙ্গল রাহু যুক্ত থাকবে এবং এর ঠিক কাছাকাছি সময় গ্রহণও সংগঠিত হবে। সুতরাং এই সময়টা একটু গন্ডগোলের আছে। আমি অলরেডি বলেছি বছরের এই সময়টা যে 23শে ফেব্রুয়ারি থেকে মোটামুটি এপ্রিল মাসের 7 তারিখ অবধি সময় প্রাথমিক একটু নেগেটিভ শো করবে। আচ্ছা, মঙ্গল কর্কট রাশিতে থাকবে 18/9/2026 থেকে 12/11/2026 নিচ থাকবে কর্কটের সময়। 12/11/2026 যখন থাকবে তখন কেতু গণ্ডান থাকবে। এই সময় থেকে অ্যাকচুয়ালি সিচুয়েশন অধিকতর খারাপ হবে, যেগুলো আমি একটু আগে বলেছি যে যে জায়গাগুলো খারাপ হবে। এবং মঙ্গল আলটিমেটলি লিওতে প্রবেশ করবে সিংহের ঘরে 12/11/2026 রাত্রিবেলা 8:46-এ 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করবে, অর্থাৎ গন্ডান স্টেট ক্রস করবে 20/11/2026 সকালবেলা 8:28-এ। মঘা নক্ষত্র ত্যাগ করবে 13 ডিগ্রি 20 মিনিট 19/11/2026 10:48-এ। মঙ্গল বকরি হবে। এর পরের যে মোশনটা দেখুন কত দূরত্ব যাচ্ছে, অর্থাৎ 13 ডিগ্রি সিংহ রাশিতে মঘা নক্ষত্র ত্যাগ করছে ও 19/12-তে 19/12/2026 10:48 সকালবেলা 13 ডিগ্রি 20, কিন্তু বকরি হচ্ছে 10/1/2027-এ, সেটা 16 ডিগ্রি 11, অর্থাৎ তারপরের প্রায় 22-23 দিন মঙ্গল মাত্র 3 ডিগ্রির মতন যাবে। তো এটাও খারাপ সময়, কিন্তু তার একটা পোর্শন আমরা এবছর পাবো, রেস্ট অফ দ্য পার্ট ক্যালেন্ডার ইয়ার অনুসারে পরের বছর পাবো। তো তার পরের অংশগুলো নিয়ে আর বলছি না, কারণ সেগুলো এই মুহূর্তে অর্থহীন। বৃহস্পতির ক্ষেত্রে বলি, বৃহস্পতির বকরি ত্যাগ সম্পর্কে তো অলরেডি বলেছি। কর্কটে প্রবেশ করবে বৃহস্পতি 2/6/2026 সকালবেলা 6:31 মিনিটে। পুনর্বসু নক্ষত্রের বিস্তার প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, সেটাতে বৃহস্পতি থাকবে 19/6/2026 রাত্রি 1:04, অর্থাৎ 18 থেকে 19 হবে সেই সময়। পুষ্যা নক্ষত্র ত্যাগ করবে বৃহস্পতি, পুষ্যা নক্ষত্রের বিস্তার 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত কর্কট রাশিতে, সেটা 19/8/2026 সকালবেলা 6:45-এ। অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং গণ্ডান্ত হবে বৃহস্পতি 26 ডিগ্রি 40-এ, সেটি হচ্ছে 8/10/2026। আমি দেখুন ওই অক্টোবর মাসের 8-10 তারিখ থেকে বলেছি সময় আস্তে আস্তে দ্য নেচার অফ অ্যাসপিরেশন অ্যান্ড ডিজায়ার তৈরি করবে, কিন্তু ফুলফিলমেন্ট বা অ্যাচিভমেন্ট আপনাদের কিছু খুব একটা দেবে না এই সময়টা। রাত্রিবেলা 11:28, সেই জন্য 9 তারিখ বলেছি অ্যাকচুয়ালি, কারণ তখন অলমোস্ট শোয়ার সময় আর কি। 26 ডিগ্রি 40 মিনিট। এবং সিংহ রাশিতে প্রবেশ করবে 31/10/2026 সন্ধেবেলা 7:21 মিনিটে। বৃহস্পতি বকরি হবে যে ডিগ্রিতে গিয়ে, যে তারিখে, সেটা হচ্ছে 13/12/2026, 13ই ডিসেম্বর ভোরবেলা 4:23 মিনিটে। দেখুন এবার 11 তারিখে বকরি হলো, 11ই নভেম্বর, তো পরের বার সেটা ওই 29 থেকে 33 দিনের মধ্যেও আগুপিছু করে আর কি। তো বকরি হবে 13/12/2026 ভোরবেলা 4:23 মিনিটে। তখন যে দূরত্ব বৃহস্পতি অতিক্রম করবে সেটা হচ্ছে 2 ডিগ্রি 44 মিনিট 35 সেকেন্ড। গণ্ডান থাকবে, মেষ রাশির নবাংশে থাকবে এবং কেতু এবং বৃহস্পতি ক্রস করবে এই সময়। ক্রসিংটা কিন্তু আগে থেকে স্টার্ট হবে, বৃহস্পতি যখন সিংহের ঘরে প্রবেশ করবে সেই সময় থেকে তার মোটামুটি ধরুন 15 দিন পর থেকেই স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ নভেম্বরের 12-13 তারিখের পর থেকে। তার পরের বছরে লিও ত্যাগ করবে 24-এ, মানে উল্টো দিকে আসবে
24/1/2027 দুপুরবেলা 2:52 ডাইরেক্ট হবে। বৃহস্পতি সামনের বছর 13 তারিখ, অর্থাৎ পয়লা বৈশাখের একদিন আগে 27 সালে 13/4/2027 ভোরবেলা 6:22 মকর রাশির নবাংশে থাকবে 22°42'44" সিংহ রাশিতে। এই সময় সিংহ রাশিতে যখন বৃহস্পতি প্রথম ঢুকবে তখন সিংহস্থ কুম্ভ মেলা হবে, সংগঠিত হবে। তো সেটা নভেম্বর-ডিসেম্বরই সংগঠিত হওয়া উচিত। তবে আমার কাছে ইমিডিয়েট ডেটা নেই, আমি কিছুটা আন্দাজের উপরে বললাম এই কথাটা। লাস্ট যে অংশ নিয়ে বলবো সেটা হচ্ছে স্যাটার্নের অংশ নিয়ে বলবো। দেখুন, স্যাটার্ন কর্কট রাশির নবাংশে রয়েছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। সেখান থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, সেটা হচ্ছে 20/1/2026 সে সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে। সিংহ রাশির নবাংশে সে অবস্থান করবে 20/1/2026 থেকে 22/2/2026, অর্থাৎ 6°40' পর্যন্ত। কন্যা রাশির নবাংশ 10° পর্যন্ত বিস্তার, সেখানে থাকবে 21/3/2026 পর্যন্ত। অর্থাৎ এই সময় অ্যাকচুয়াল শনি এবং নবাংশে শনি সমসপ্তমে থাকবে। এই সময়টাকেও আমি নেগেটিভ বলেছি, তবে মডারেট, অনেক কম। তুলা রাশির নবাংশে থাকবে 21/3/2026 থেকে 20/4/2026। তারপরে বৃশ্চিক রাশির নবাংশে প্রবেশ করবে, সেটা হচ্ছে 20/4/2026 থেকে 17/5/2026। বৃশ্চিক রাশির নবাংশ যেই না শনি ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, 27 নম্বর বুধের নক্ষত্রে। এবং ধনু রাশির নবাংশে প্রবেশ করবে 13°20 পরে, 13°20 পরে 16°তে যখন আসবে ধনুরাশির নবাংশে, সেটা 17/5/2026 থেকে বৃশ্চিক ত্যাগ করছে, রেবতী নক্ষত্র ধরছে, ধনুর নবাংশে প্রবেশ করছে, সেটা হচ্ছে 2/7/2026। এরপরে কিন্তু শনি বক্রী হবে 2/4/2026 থেকে 16/7/2026 ডিরেক্ট মোশনে মকর রাশির নবাংশে রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে থেকে শনি বক্রী হবে। কখন বক্রী হবে? 26/7/2026 রাত্রিবেলা 10:21 20°29'58" মকর রাশির নবাংশে পুনরায় পেছন দিকে নামতে থাকবে এবং রেট্রো মোশনে সে মকর রাশিতে অবস্থান করবে 26/7/2026 থেকে 20/8/2026। তাহলে বুঝতে পারছেন 30 মিনিট শনির নাবতে শনি এক মাস সময় নিয়ে নেবে, এত স্লো মোশনে ও মুভ করবে। আচ্ছা, তারপরেও ধনুরাশির নবাংশে ঢুকবে, সেটিতে থাকবে 20/8/2026 থেকে 9/10/2026 পুনরায় 26 নম্বর নক্ষত্রে প্রবেশ করবে। দেখুন ডেটগুলো দেখুন, বৃহস্পতি যখন প্রবেশ করছে, অর্থাৎ বৃহস্পতি যখন গণ্ডান্ত হচ্ছে কর্কটের ঘরে, এবং শনি যখন পুনরায় 26 নম্বর নক্ষত্রে প্রবেশ করেছে, আমি সেই সময় থেকে সময়কে আস্তে আস্তে ডিটোরিয়েশন বলেছি, এবং সেটা নভেম্বরের 13 তারিখের পর থেকে বেশি বলেছি। আলটিমেটলি 9/10/2026 থেকে 11/12/2026 রেট্রো অবস্থায় বৃশ্চিকের নবাংশে থাকবে। ডাইরেক্ট হবে 11/12/26 ভোর রাতে 3:53। যে দূরত্ব পর্যন্ত শনি নামবে সেটি হচ্ছে 13°40'21" বৃশ্চিক রাশির নবাংশ। 13°20 নিচে নামলে তুলার নবাংশে চলে আসতো, কিন্তু সেখানেই থাকবে, তারপরে ফরওয়ার্ড মোশন নেবে। তো অলমোস্ট তারপরেও শনি ওই নবাংশে দীর্ঘ সময় থাকবে। তো বুঝতে পারছেন 3°20', এই কর্কটের মতন অবস্থা, যেখানে এতদিন সময় লাগছে ডাইরেক্ট হওয়ার পরেও। তার 28 তারিখ থেকে পুরো ডিসেম্বর মাস, পুরো জানুয়ারি মাসের 20 তারিখ, মানে নিয়ার অ্যাবাউট ও 54 দিন সময় নিচ্ছে শনি প্রথম নবাংশ এই বছর ক্রস করতে। প্রথম পুরোটা নয়, 55 মিনিট থেকে শনি গতি নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে 2.5 ডিগ্রি যেতে স্যাটার্নের
54 দিন সময় লাগছে এবছর, এত স্লো মোশনে থাকবে প্রথম দিকে। তো মোটের উপরে এটি বলার আছে। তার সাথে যে অংশটা বলে দেব সেটা হচ্ছে গ্রহণ। দুজোড়া গ্রহণ আছে। প্রথম যে গ্রহণ হবে সেটা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে, ভারতবর্ষ থেকে অলমোস্ট ভিজিবল নয়। তো সেটা হবে 17/2/2026, কিন্তু তার ফুল ফ্লেজেড ইম্প্যাক্ট থাকবে। বলয়গ্রাস সূর্যগ্রহণ মানে ক্লাস 8-9 বাচ্চাকে বললেই বুঝিয়ে দেবে যে আমাদের পুরো চন্দ্রের যে ছায়াটা যেটা পড়ছে গিয়ে, অ্যাকচুয়ালি সেই ছায়াটা পুরোপুরি সূর্যের মধ্যেখানে গিয়ে পড়ছে, অর্থাৎ মিডিল অংশটা একটা রিং থাকবে চারিদিকে, মধ্যের অংশটা ডার্ক থাকবে, একটা রিংয়ের মতন হবে, সেটাকে রিং অফ ফায়ারও বলা হয়। সেইটা হবে 17/2/2026। কিন্তু এর পরের যে 14.5 দিন বাদে যে চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু ভারতবর্ষ থেকে ভিজিবল আছে, এবং সেটি কর্কট রাশির তে হবে অ্যাকচুয়ালি। এটা আমাদের মানে রয়েছে তো একদম, না ক্ষমা করবেন, তার পরেরটা কর্কটে হবে, এটা অ্যাকচুয়ালি সিংহের ঘরেই হবে। তো এই লিউনার এক্লিপস হবে হচ্ছে 3/3/2026। এটা আমাদের থেকে দৃশ্য হবে। এর পরের যে সোলার এক্লিপস হবে সেটা 12/8/2026, এইটা কর্কটে হবে। এবং এটা যখন আমি মিথুনের অংশ বর্ষফল বলবো, কর্কটের বর্ষফল বলবো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টেট। মিথুনের ক্ষেত্রে সেকেন্ড হাউসে গ্রহণ সংগঠিত হবে, এবং কর্কটের ক্ষেত্রেও সবকটা গ্রহণই সেকেন্ড হাউসে, একটা হচ্ছে তার স্বক্ষেত্রে হবে। তো সেটা বেশ কিছু সমস্যা তৈরি করবে, সেটা আমি লগ্নফল বলার সময় বলে দেবো। তো সেটা হচ্ছে 12/8/2026। তো বুঝতেই পারছেন 17 তারিখে সে আমাদের যেদিন মা মনসার পুজো হয়, তার শ্রাবণ মাস শেষ হয়, সেই দিন সে নিজের মূল ত্রিকোণে রবি প্রবেশ করে। তো এখানে রবি থাকবে অ্যাকচুয়ালি যখন গ্রহণ সংগঠিত হবে 25°40'। তো আরও 4.5 দিন, 4.25 দিন সময় লাগবে তার কর্কটকে ক্রস করতে। চন্দ্র থাকবে 23°22', রাহু 6°6' থাকবে, মানে কেতুও 6°6' থাকবে। এটা গ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে ভিজিবল নয়। এর পরের যে গ্রহণ মানে চন্দ্রগ্রহণ, তা 14.5 দিন বাদে হবে, সেটা 28/8/2026। তখন তো রবি অলরেডি ঢুকে যাবে, এবং রবি তখন 11°তে থাকবে, চন্দ্র 15°তে থাকবে, কিন্তু রাহু 5°5' থাকবে। সেই জন্য এটা পার্শিয়াল লিউনার এক্লিপস হবে। এটাও আমাদের এখান থেকে পার্শিয়ালি দৃশ্য, কিন্তু এখনো আমার কাছে পুরো ডেটা নেই যে কতটা পর্যন্ত দেখা যাবে। আপনারা কেউ গুগল থেকে দেখে নিতে পারেন যে কতটা দেখা যাচ্ছে। তবে ক্যালকুলেশন অনুসারে এটা যে খুব একটা এফেক্টিভলি ভিজিবল সেটা বলা যাচ্ছে না। রাহুর সাথে রবির ডিস্টেন্স এখানে অনেক আছে। তো একমাত্র একটি গ্রহণ যেটি আমাদের 3রা মার্চ সংগঠিত হবে ফাল্গুন মাসে, তো সেটি ভিজিবল হচ্ছে। সেদিন যদি কোনো বিয়ের ডেট থাকে, কোনো দিন যদি প্রিফিক্স মানে একদম অলরেডি প্রিফিক্স থাকে, এবং যদি পসিবল হয় তাহলে সেই দিন একটু চেঞ্জ করে দেবেন, কারণ অনেক সময় কিন্তু বিয়ের লগ্ন 1.5-2 বছর আগেই ডেটা এন্ট্রিটা করে নেওয়া হয়। সেটা যে পদ্ধতি জানে সে করতে পারে, কিন্তু সবসময় গ্রহণকে কেন্দ্র করে হয় না, কারণ গ্রহণ অনেক সময় যেহেতু বর্ষফলটা এফেক্টিভ হয়, তো তার উপরে একটু 19-20 হতে পারে। কিন্তু 3 তারিখ যদি কোনো শুভ কার্য থাকে, উপনয়ন থাকে বা এরকম কিছু থাকে, তাহলে সেটা চেঞ্জ করে নেবেন। উপনয়ন থাকলে অবশ্যই কিন্তু চেঞ্জ করবেন যদি গ্রহণ সংগঠিত হচ্ছে, যেদিন বিশেষত চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। তো এই হচ্ছে বলার। আর রাহু কেতুর তো এই বছর 5 তারিখে গিয়ে তাদের রুম শিফটিং আছে, 5ই ডিসেম্বর। তখন কেতু চলে আসবে আমাদের কর্কটের ঘরে এবং রাহু মকরের ঘরে চলে আসবে।
তো কালপুরুষের চতুর্থ দশমকে আসপেক্ট করবে, সেটা কিন্তু খুব এফেক্টিভ জায়গা বলা যায় না। মোটের উপরে আমি প্রায় পুরো সেকশনটাকে কভার করেছি, অনেকটা এলাবোরেট জায়গা, তবে অবশ্যই জায়গাটা আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এর ওপরেই কিন্তু পরের আলোচনাগুলো দাঁড়িয়ে থাকবে। সুতরাং এই জায়গাটায় যদি কোনো মানে অন্তত টাইমিংয়ে ক্যালকুলেশনে ভুল হয়, তাহলে ওই জায়গাতেও ভুল হয়ে যাবে। যদিও এই বর্ষফল লগ্নভিত্তিক এগুলো খুবই মোটা দাগে, আমি বারবার বলেছি এগুলোর কোনো অ্যাকচুয়াল বেসমেন্ট নেই, তবে নেগেটিভ সময়গুলো যেগুলো বলবো সেগুলো খেয়াল রাখবেন। এবং এটা তো মোটের উপরে বলবো, কিন্তু মান্থলি যে প্রেডিকশন যেটা করি সেটা আরও নবাংশ ভিত্তিক করি, বা অনেক সময় ষোড়াংশ ভিত্তিকও করি, চন্দ্রের ক্ষেত্রেও করি। সেটা সেটা আর একটু অ্যাকুরেট হয়, তার কারণ বিশেষত নেগেটিভ ডেজগুলো, সেগুলো একটু ফলো করবেন। বাট এটা মোটের উপরে বলে দেব। তো ভালো থাকবেন প্রত্যেকে, আর এর আগে বৃহস্পতির অনুষ্ঠানেও শুনে নেবেন একটু। নমস্কার।